মার্চেই কিন্তু হতে চলেছে আরআরবি এনটিপিসির পরীক্ষা, আরআরবি এনটিপিসি 2026। 16 মার্চ থেকে 27 মার্চ কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। তাই প্র্যাকটিস কিন্তু জারি রাখতে হবে, রিজনিং কিন্তু 30 নম্বর আসবে। তাই তোমাকে সাফল্য পেতে গেলে অর্থাৎ প্রিলি কোয়ালিফাই করতে গেলে রিজনিংয়ে কিন্তু ফুল স্কোর করতে হবে। এরকম না যে রিলিংয়ে ফুল স্কোর করা যাবে না। তাই ফুল স্কোর করতে গেলে দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন 5/6/2025। যেদিন ছিল সেই দিনে শিফট 3 এর কোশ্চেন পুরো নিয়ে এসেছি। চলো শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেট অর্থাৎ প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। তবে দেখার আগে, স্টার্ট করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। কি ইনফরমেশন? অলরেডি আমাদের 0 to Pro 6.0 ব্যাচ চালু হয়ে গেছে। যাবতীয় এসএসসি ফাউন্ডেশন 6.0, আরআরবি ফাউন্ডেশন 6.0, কম্বো ফাউন্ডেশন 6.0 প্লাস ইন্ডিভিজুয়াল ব্যাচগুলো স্টার্ট হয়ে গেছে। তবে একবার দেখে নেবার জন্য অবশ্যই তোমাদের ব্যাচ অ্যাপে ভিজিট করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ইওর স্টাডি অ্যাপ। সেটা কোথা থেকে পাবে? গুগল প্লে স্টোর থেকে পাবে। দেখে নাও একবার কি কি ব্যাচ আছে। 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস জিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0। এই রিজনিং সাবজেক্টটা একেবারে নতুন, কেন কি বাকি সাবজেক্টগুলো তোমরা একাডেমিক ইয়ারে অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত তোমরা পড়াশোনা করেছো, বাট রিজনিং সাবজেক্টটা একেবারে নতুন। কিভাবে পরীক্ষার সাথে তোমরা কোপ আপ করবে, কিভাবে তোমরা বুঝবে সাবজেক্টটাকে, তার জন্যই আমার হাত ধরতে হবে। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ব্যাচ 0 to Pro রিজনিং 6.0। এছাড়াও আছে জিএস, জেনারেল সায়েন্স 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026 এবং পুলিশ ফাউন্ডেশন 2026। আর সমস্ত কিছু ব্যাচ পারচেস করতে গেলে যদি কোনো কল থাকে, কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের যে ফোন নাম্বারটা আসছে, যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা আসছে, সেই ফোন নাম্বারে কল করে নিয়ে কল করতে পারো। তাহলে শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেট আরআরবি এনটিপিসির জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, নিচের সংখ্যা এবং প্রতীকের সিরিজটা দেখুন এবং পরবর্তী প্রশ্নটির উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম থেকে ডানে করতে হবে, সব সংখ্যাই এক অঙ্কের সংখ্যা। মানে কি বলে দিয়েছে, এইটা আমার বাম প্রান্ত, এটা আমার ডান দিক, অর্থাৎ বাম থেকে শুরু করে পুরো ডান দিক পর্যন্ত একটা চিহ্ন, এই যে চিহ্ন, এই যে চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার্স এবং সংখ্যা দিয়ে একটা সিরিজ দেওয়া আছে। এবার প্রশ্ন কি বলে দিয়েছে, বলে দিয়েছে এমন কতগুলি সংখ্যা আছে যেগুলির ঠিক আগেই একটি সংখ্যা এবং ঠিক পরেই একটি প্রতীক আছে। আচ্ছা প্রতীক মানে কি? প্রতীক মানে হচ্ছে এই স্টার একটা প্রতীক, অ্যাট দ্য রেট একটা প্রতীক, এই অ্যাট দ্য রেট, এই অ্যাম্পারস্যান্ড প্রতীক, এইগুলো হচ্ছে আমার পার্সেন্টেজ প্রতীক, এইগুলো হচ্ছে প্রতীক। সংখ্যা তোমরা জানোই 2, 3, 6, 4 এত। আমাকে কি খুঁজতে হবে? সংখ্যাটা খুঁজতে হবে। বলে দিয়েছে এমন কতগুলি সংখ্যা আছে যেগুলোর ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটা প্রতীক আছে। অর্থাৎ আমাকে চেক করতে হবে সংখ্যা, সংখ্যা, প্রতীক। মানে আমার সংখ্যার আগে একটা সংখ্যা আছে, পরে একটা প্রতীক আছে। তাহলে আমরা কিভাবে চেক করব? সংখ্যা, সংখ্যা, প্রতীক, এই প্যাটার্নটা ধরে আমাকে চেক করতে হবে। তাহলে দেখো সংখ্যা, সংখ্যার প্রতীক হবে না, সংখ্যা প্রতীক হবে না, সংখ্যা, এমন সংখ্যা বার করো যার আগে সংখ্যা পরে প্রতীক। দেখো সংখ্যা আগে সংখ্যা পরে প্রতীক, এটা হলো না। সংখ্যা আগে সংখ্যা পরে প্রতীক, দেখো এইটা হলো। আবার সংখ্যা কোথায় আছে? সংখ্যা আগে সংখ্যা পরে প্রতীক, এটাও হলো না। সংখ্যা আগে সংখ্যা পরে প্রতীক, এটাও হবে না, কেন কি আগে প্রতীক চলে এসছে। দেখো সংখ্যা 2 আগে সংখ্যা পরেও সংখ্যা, এটাও হবে না। 1 আগে সংখ্যা পরেও সংখ্যা, হচ্ছে না। এই যে 3টা নেব, আগে সংখ্যা পরে সংখ্যা, এটাও হবে না। প্রত্যেক সংখ্যাগুলোকে চেক করছি। আবার একটা সংখ্যা আগে সংখ্যা পরে সংখ্যা, এটাও হবে না। আগে সংখ্যা পরে সংখ্যা, এটাও হবে না। তারপরে 8-এর ক্ষেত্রেও হচ্ছে না। 2-এর ক্ষেত্রে দেখো আগে সংখ্যা পরে প্রতীক, তার মানে কোন অপশান দুটো হবে? 4 এবং 2, এই দুটো হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এমন দুটো সংখ্যা আছে, এমন দুটো সংখ্যা আছে যার আগে সংখ্যা আছে এবং পরে প্রতীক আছে। আগে সংখ্যা আছে এবং পরে প্রতীক আছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেনে কি আছে, এ বি সি ডি ই এফ একই ভবনের 6টি বিভিন্ন তলায় বাস করে। ভবনের সর্বনিম্ন তলাটি হচ্ছে 1 নম্বর। তার মানে এটা ফ্লোর পাজল থেকে দিয়েছে। কিভাবে সিস্টেমটা তৈরি করি? বলে দিয়েছে সর্বনিম্ন তলটি 1 নম্বর, যা বলে দেবে তাই করব। তার উপরের তলটাকে 2 নম্বর, এইভাবে করতে করতে 6 নম্বর তল। তাহলে সবার লাস্টে আমি 1 নম্বর, 2, 3, 4, 5, 6, এরকম 6টা তল আছে। এই 6টা তলে 6 জন বসে আছে। বলে দেওয়া আছে
এফ এবং ই যে তলাগুলিতে বাস করেন তাদের গুণফল হলো 15। খুব সুন্দরভাবে দেখো, এফ এবং ই যে তলাটাতে বাস করে তাদের গুণফল হচ্ছে 15। তার মানে 15 মানে যেখানে আছে এফ এবং ই যেখানে বাস করছে তারা আইদার 5-এ অথবা 3-এ বাস করছে। তার কারণ 1 থেকে 6-এর মধ্যে এরকম কোনো দুটো সংখ্যা নেই যাদের গুণফল 15। একমাত্র 5 আর 3 হচ্ছে সেই দুটো সংখ্যা যারা আছে তোমার ইয়েতে গুণফল 15। তার মানে এফ অথবা ই 5 এবং 3-এ বাস করছে। তার মানে 5 নম্বরে যদি আমি এফ দিই, 3 নম্বরে ই দিতে হবে। আবার 3 নম্বরে যদি আমি এফ দিই, 5 নম্বরে এ ই দিতে হবে। কারণ কি এফ আর ই যে দুটোতে বাস করছে তাদের গুণফল 15। কিন্তু আমি জানি না, এই লাইনটা থেকে আমি উদ্ধার করতে পারছি না যে কে কোন তলে বাস করছে, 5 নম্বরে কে, 3 নম্বরে কে। সি ঠিক বি এর উপরের তলায় বাস করেন, তাহলে সি ভদ্রলোকটা বি এর ঠিক উপরের তলায় বাস করেন। সি ভদ্রলোকটা বি এর ঠিক উপরের তলায়, সেটা একমাত্র সম্ভব দেখো সি বি এর উপরের তলায়, সি বি এর উপরের তলায়, এছাড়া আর কোথাও সম্ভব নয়। ডি এবং ই যে তলগুলিতে বাস করেন তাদের যোগফল হচ্ছে 7। তাহলে ডি আর ই যে তলগুলোতে যোগ পড়ে তাদের যোগফল হচ্ছে 7। দেখো ই যদি 5-এ হয় তাহলে 7 হতে গেলে ডি কে 2-এ বসতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, তাহলে এটা কেটে গেল। দেখো ই যেখানে আছে, ই যেখানে আছে ডি এখানেই তাহলে বসবে। তাহলে 3 আর 4 যোগফল করলে আমার 7 হয়। তাহলে অপশন লাস্টে যেটা পড়ে থাকলো সেটাই হবে। দেখো এ হচ্ছে উপরের তলে বসলো। তাহলে বলে দিয়েছে হাউ মেনি পিপল লিভড বিটুইন বি অ্যান্ড ডি, বি এবং ডি এর মাঝখানে কতজন পিপল আছে, 2 জন পিপল আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ, যা বলেছে আমি তাই করলাম, একটা এক্সট্রা কিছু নয়। এই জায়গাটাতে অনেকে আটকে যাবে। বলে দিয়েছে ডি এবং ই যে তলগুলোতে বসে তাদের যোগফল হচ্ছে 7। আমি যদি এটা দেখি তাহলে 5 নম্বরে ই বসে আছে, তাহলে ডিটা নিশ্চয়ই 2 নম্বরে বসবে, কেন কি তাদের যোগফল 7 বলেছে, 5-এর সাথে 2 যোগ করলেই তো 7 হয়। কিন্তু অলরেডি সি আর বি কিন্তু বসে গেছে, সি কিন্তু 2 নম্বরে বসে গেছে, তাই আমি এটা কেটে দিলাম। এইখানে দেখো ই 3 নম্বরে বসেছে, তাহলে ডি 4 নম্বরে বসতে বাধ্য, তার কারণ ডি আর এর যোগফল 7 চলে গেল। তাহলে সমস্ত কিছু বসানোর পরে বসে রইল এ, এটাকে সবচেয়ে উপরে বসিয়ে দিলাম। এবার আমাকে জানতে চেয়েছে বি এবং ডি এর মধ্যে কতজন আছে, বি এবং ডি এর মধ্যে 2 জন আছে। অপশন 2 হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, আবারও আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। বলে দিচ্ছে 7 জন ব্যক্তি আই জে কে এল ও পি কিউ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। কতজন ব্যক্তি, 7 জন ব্যক্তি উত্তর দিকে। ফার্স্টে সিস্টেম তৈরি করো, 1 2 3 4 5 6 7। এল এবং কিউ এর মাঝে মাত্র 5 জন বসে আছে, তাহলে এল এবং কিউ এর মাঝে মাত্র 5 জন, তার মানে 1 2 3 4 5। এল এবং কিউ এর মাঝে মাত্র 5 জন, কিউ এবং এল এর মাঝে 1 2 3 4 5, মাত্র 5 জন বসে আছে। পি বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, সবাই যখন উত্তর দিকে বসে আছে, পি বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক বাম দিকে পি বসে আছে। তার কারণ আমরা দুটোই কেন নিলাম, কেন কি এল এবং কিউ, এল এবং কিউ এখানে বলে দিয়েছে এল এবং কিউ এর মাঝখানে 5 জন বসে আছে, কিন্তু এখানে বলেনি এল কিউ এর বাম দিকে বসে আছে না কিউ এল এর ডান দিকে বসে আছে। এই জিনিসগুলো যদি না বলে থাকে আমাকে দুটো নিয়েই কাজ চালাতে হবে। তাই এল এবং কিউ এর মধ্যে 5 জন বসে আছে আমি লিখলাম, কিউ এবং এল এর মধ্যে 5 জন বসে আছে লিখলাম। তারপরে বলে দিয়েছে রাফে যে পি বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, তাহলে কিউ এর ঠিক বাম দিকে পি, কিউ এর ঠিক বাম দিকে পি। পি এবং আই এর মাঝে একজন বসে আছে, তাহলে পি এবং আই এর মাঝখানে একজন বসে আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো। যদি আমি এইটাকে গুনি 1 2 3 4 5 6 7 8, এই টোটালটা হয়ে যাচ্ছে আমার 8 জন, কিন্তু আমার কজন আছে, কজন, 7 জন আছে। তাহলে পি কিউ এর ঠিক বাম দিকে আছে, এইটাই আমার রাইট হবে। তার কারণ আমার 8 জনকে তো বসাতে পারবো না, আছে আমার 7 জন, এইটা যদি বসাই তাহলে আমার 8 জন হয়ে যাচ্ছে, এটা সম্ভব নয়। তার মানে 100% শিওর কিউ এদিকে বসবে না, কিউ রাইট এন্ডেই বসবে। চলো তাহলে এইবার দেখো টোটাল কতজন হলো, 1 2 3 4 5 6 7। তার মানে কিউ কে আমি এখানে বসালাম, এল কে আমি এখানে বসালাম, পি আমার এখানে বসলো। এবারও বলে দিয়েছে পি এবং আই এর মাঝে মাত্র একজন বসে আছে, তার মানে 100% শিওর পি এবং আই এর মাঝে মাত্র একজন বসে আছে।
ও বসে আছেন কে এর বাম দিকের কোনো একটি স্থানে কিন্তু জে এর ডান দিকের কোনো একটা স্থানে। তার মানে ও হচ্ছে এমন একটা জায়গায় বসে আছে যে কে এর বাম দিকের কোনো একটা স্থানে, কে এর বাম দিকের কোনো একটা স্থানে এবং জে এর ডান দিকের কোনো একটা স্থানে, জে এর ডান দিকের কোনো একটা স্থানে। তার মানে ওকে আমরা কোথায় বসাতে পারি? ওকে একমাত্র আমরা এখানে বসাতে পারি, কেন কি কে এর বাম দিকের কোনো একটা স্থানে এবং জে এর ডান দিকের কোনো একটা স্থানে, এছাড়াও ওকে তো বসাতে পারবো না। তাহলে পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার বলেছে সারির বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, তাহলে বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? ও বসে আছে। অপশন সি হচ্ছে আমার রাইট আনসার, যেখানে আমার ও লেখা আছে। এই কোশ্চেনের মধ্যে কোথায় ট্রিকটা কাজে লাগছে, কোথায় ভালো জায়গায় পড়ে পড়তে হবে, এই জায়গাটাতে দেখো প্রথমটা এল এবং কিউ এর মাঝখানে 5 জন বসে আছে। এই লাইনটা, শুধুমাত্র এই লাইনটুকু পড়ে আমি উদ্ধার করতে পারছি না যে এল ডান দিকে বসছে না কিউ ডান দিকে বসছে। আমাকে দুটোকে নিয়েই কাজ চালাতে হচ্ছিল। তার পরের লাইনে বলে দিয়েছে পি বসে আছেন কিউ এর ঠিক বাম দিকে, পিটাকে কিউ এর বাম দিকে বসালাম। বসানোর পরে আমি বুঝতে পারলাম যে দুটো ক্ষেত্রেই যে প্রথমটাতে আমার 7 জন চলে এসছে, কেন কি দ্বিতীয়টা যখন বসাচ্ছি অর্থাৎ কিউ যদি এদিকে থাকে, লেফট হ্যান্ডে যদি কিউ থাকে, তখন আমার 8 জন হয়ে যাচ্ছে। কিন্তু সেটা হতে পারে না, তার কারণ আমাকে বলেছে 7 জনের বেশি বসতে পারবে না, আমাকে কোশ্চেনই দিয়েছে 7 জন বসবে, তাই আমি সেকেন্ডেরটা কেটে দিলাম। এইটা কারবার পর পুরো জিনিস চলে এলো, সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। এবার বলে দিয়েছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কোনটা আলাদা হবে। মানে এরকম কোশ্চেন দিলে এই যে 4টে কোশ্চেন দিয়েছে, 4টে অপশন দিয়েছে, সেই অপশনের মধ্যে কোন অপশনটা আলাদা, কোন অপশনটা বাকি 3টি প্যাটার্নের সাথে মিলছে না। তুমি দেখো এর হচ্ছে আমার, তাহলে যখনই আমার লেটারগুলো আসবে তাহলে প্রত্যেকটা লেটারের আমার পজিশন ভ্যালুগুলো জানতে হবে। তাহলে দেখো অপশন এ তে আমার পজিশন ভ্যালুগুলো যদি জানতে চাই, তাহলে কি দেখো 14, 17, 18, 13, 19, 18, 21, 20। মুখস্থ যেন থাকে 21, 20, ডাব্লু মানে 23, ভি মানে 22, 16, 15, 14, 13। দেখো 19 থেকে 18 -1 হলো, 21 থেকে 20 -1 হলো, 14 থেকে 13 -1 হলো, হঠাৎ করে 14 থেকে 17 +3 চলে এলো। তার মানে বোঝাই যাচ্ছে যে -1 -1 -1 প্রত্যেক কটার প্রথম দুটো লেটারের মধ্যে, অর্থাৎ হ্যাঁ প্রথম দুটো লেটারের মধ্যে সম্পর্কটা হচ্ছে -1 এর সম্পর্ক। কিন্তু হঠাৎ করে অপশন এ তে যে দুটো দিয়েছে প্রথমটা, সেটা +3 এর সম্পর্ক, তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণ বাকি 3টে প্যাটার্নের সাথে অপশন এটা মিলছে না, সেটাই আমাকে বার করতে দিয়েছে। ক্লাসিফিকেশন বলে এই চ্যাপ্টারটা, বা আর একটা ভালো ভাষায় বলতে গেলে অড ওয়ান আউট, মানে 4টে অপশনের মধ্যে একটা অপশন তোমাদের বাদ যাবে। নেক্সট একই রকম জিনিস, এইটা তোমাদের হোম টাস্ক থাকবে এইটা। আর আজকে যে কোশ্চেনগুলো আছে না, সেটা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2025 এর কিন্তু শিফটের কোশ্চেন। একই শিফটে একই চ্যাপ্টার থেকে বহুবার প্রশ্ন এসছে, অনেকগুলো প্রশ্ন এসছে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন আছে সিরিজ। তাহলে মানে আমরা টোটালটার মধ্যে কি কি পেলাম দেখো। ক্লাসিফিকেশন থেকে অলরেডি দুটো পেলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল থেকে অলরেডি দুটো পেয়েছি, অ্যালফাবেটিক্যাল সিরিজ প্রথম কোশ্চেনটা অ্যালফাবেটিক্যাল সিরিজের অংশ, এইটা হচ্ছে আমাদের নরমাল সিরিজের অঙ্ক। তার মানে সিরিজ থেকে দুটো, ক্লাসিফিকেশন থেকে দুটো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো। চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স দেখো কোন কোন চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্স। 1001, 1000, 997, 992, 985। দেখো 1001 থেকে 1000 -1, 1000 থেকে 997 -3, 997 থেকে 2 মানে 92 -5, এখানে হচ্ছে আমার -7। তার মানে -1, -3, -5, -7। এর পরেরটা কি হতে পারে দেখো 1, 3, 5, 7, 2 2 করে গ্যাপ। এর পরেরটা -9 হতে পারে, অথবা -9 হবে। তাহলে দেখো 985 থেকে যদি আমি 10 বাদ দিই 975, 9 বাদ দিলে 976। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে মানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। অনেকের মাথায় আসতে পারে যে 1, 3, 5, 7 এরপরে মৌলিক সংখ্যা হিসাবে, কেন কি 3, 5, 7 মাথায় ঢুকে যাবে মৌলিক সংখ্যা। 3, 5, 7, 9টা তো মৌলিক সংখ্যা না, 11
মৌলিক সংখ্যা -11 অনেকে করতে পারো, কিন্তু হবে না, কেন কি এটা মৌলিক সংখ্যার সিরিজ নয়, কেন কি একটা কোনো সংখ্যাই ধরা হয় না, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু 2, 1 নয়, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো আবারও আর একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে, তার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কি পরিমাণে ইম্পর্টেন্স পাচ্ছে দেখো। প্রথম 4-5-6টা কোশ্চেনের মধ্যেই আমরা অলরেডি 3খানা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেলাম। প্রথমটা দিয়েছিল ফ্লোর পাজেল, তারপরেরটা দিয়েছিল হচ্ছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে একটা লাইনে উত্তর দিকের বসা, এইখানে দিয়েছে বৃত্তাকার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলে দিয়েছে, এল এম এন ও পি কিউ আর, তাহলে টোটাল কতজন আছে, 3 3 6 এর 7জন, একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তাহলে 7 জনের সিস্টেম ফার্স্টে তৈরি করো। এই হচ্ছে আমার 6 জনের সিস্টেম, একটা বাড়িয়ে দাও। কোন দিকে মুখ করে আছে, বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে যদি আমার মুখ করে থাকে তাহলে আমার সব কেন্দ্রের দিকে মুখ হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে আমার যেটা উত্তরমুখী দণ্ড তাকে তার পাশে ডটের চিহ্ন, কারণ এই ডট মানেটা কি, ডটের দিকে যাওয়া মানে হচ্ছে আমার ডান দিক, ডটের উল্টো দিকে আসা মানে হচ্ছে আমার বাম দিক। তাহলে কি বলে দিয়েছে, এম বসে আছেন কিউ এর ঠিক ডান দিকে, কি বলে দিয়েছে, এম ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ। ইমিডিয়েট কথাটার মানেটা মনে হচ্ছে ঠিক পাশে, ঠিক আছে, মানে গায়ে লেগে লেগে বসে আছে ইমিডিয়েট। এম বসে আছেন কিউ এর ঠিক ডান দিকে। আচ্ছা তাহলে আমি বসাই, কিউটাকে যদি এখানে বসাই, কিউ এর ঠিক ডান দিকে এম বসে আছে, হয়ে গেল। এবং ও এর ঠিক বাম দিকে, ও এর ঠিক বাম দিকে কে বসে আছে, ও এর ঠিক বাম দিকে এমই বসে আছে ও এর ঠিক বাম দিকে। কারণ কি বলেছি, যে লাইনের যেদিকে ডট সেদিকটা হচ্ছে ডান দিক, তার উল্টো দিকটা বাম দিক। তাহলে আমি যদি ওকে বসাই এখানে, ও এর ঠিক বাম দিকে এম, কিউকে যদি বসাই কিউ এর ঠিক ডান দিকে এম, ব্যাস 3টে কিন্তু হয়ে গেল। 7 জনের মধ্যে কিন্তু 3 জন কমপ্লিট, বলে পড়ে আছে 4 জন। তারপরে কি বলে দিয়েছি, এন বসিয়ে আছেন ও এর ঠিক ডান দিকে, আবার ও এরটা ঠিক ডান দিকে এম কে বসিয়ে দাও। পি বসে আছেন এল এর ঠিক বাম দিকে, পিটা এল এর ঠিক বাম দিকে, আমি বসাতে পারছি না, কোন দিকে বসাবো আমি জানি না, তাহলে পি বসে আছে এল এর ঠিক বাম দিকে, এল এর ঠিক বাম দিকে। আর বসে আছেন এল এর ঠিক ডান দিকে, আর বসে আছেন এল এর ঠিক বাম দিকে। এবং আরটা কোথায় বসে আছে, কিউ এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক বাম দিকে আর বসে আছে, আর এল পি। এবার মিলিয়ে নাও, পুরো হয়ে গেছে। এইবার কি বলেছে, যদি সকল ব্যক্তিকে এল থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে, আচ্ছা ঘড়ি কোন দিকে চলে, এই দিকে চলে, ঘড়ি আমার এরকম ভাবে চলে, ঘড়ির কাঁটার দিকে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই, বলে দিয়েছে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ বর্ণমালার ক্রমানুসারে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজালে, অর্থাৎ এল এর পরে পি না বসিয়ে, এল থেকে শুরু করে এল এর পরে পি না বসিয়ে, এল এর পরে এল এম এন ও পি কিউ আর যদি আমি বসাই, তাহলে কতজনের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে এমন কতজন আছে যাদের স্থান অপরিবর্তিত থাকবে, ইনক্লুডিং এল, বলে দিয়েছে ইংরেজিতে ইনক্লুডিং এল, এল সহ। তার মানে কতজনের স্থান অপরিবর্তিত থাকবে, দেখো এল এর স্থান অপরিবর্তিত, এন এর স্থান অপরিবর্তিত, ও এর স্থান অপরিবর্তিত, কিউ এর স্থান অপরিবর্তিত, আর এর স্থান অপরিবর্তিত। তাহলে 1 2 3 4 5 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু অনেকে এটা অপশন এ করবে, তার কারণ এই যে ইনক্লুডিং এল বা এল সহ, এই কথাটা যাদের মাথায় থাকবে না, মানে এল কেও কিন্তু কাউন্ট করতে হবে, তাই জন্য দিয়েছে। যদি আমার এই ইনক্লুডিং এল কথাটা না থাকতো তাহলে আমি এল কে কাউন্ট করতাম না, যেহেতু ইনক্লুডিং এল বলে দিয়েছে তাই জন্য আমাকে এল কে কাউন্ট করতে হলো, অর্থাৎ এল কে কাউন্ট করতে হলো। চলো নেক্সট কোশ্চেন আবারও দিয়েছে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। কি বলে দিয়েছে, এ মানে হচ্ছে আমার ভাগ, বি মানে গুণ, সি মানে হচ্ছে যোগ, ডি মানে বিয়োগ। তবে এই যে ইকুয়েশনটা দাঁড়িয়েছে, এই ইকুয়েশনের উত্তর কি হবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। এই চ্যাপ্টারে কি করতে হয়, যেখানে আমার এই এ বি সি ডির জায়গায় যে চিহ্নগুলো বসিয়েছে সেই চিহ্নগুলোকে আমরা বসিয়ে করে নেব। দেখো 45, তার মানে বি মানে কত, বি মানে গুণ 14, এ মানে কত ভাগ 21, ডি মানে কি -17, সি মানে হচ্ছে
প্লাস 25। তাহলে চলো 45 গুণ আগে ভাগের কাজ 14/21 মাইনাস 17 প্লাস 25। 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 তিনে 21, 3 দিয়ে 45কে কাটলে 3 15 45। তাহলে অ্যান্সার কত হলো এদিকটা 30। 30 মাইনাস 17 প্লাস 25, তাহলে 30 প্লাস 25 হচ্ছে 55। 55 মাইনাস 17, 7 আর 8 8 সাথে 15। দেখো ইউনিট ডিজিট 8 এলো, ইউনিট ডিজিট আর আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। স্পিডটাকে এইভাবে নিয়ে আসতে হবে তোমাকে। ক্যালকুলেশনের স্পিড সম্পূর্ণ তোমার হাতে। ক্যালকুলেশনের স্পিড যাদের কম তারা সত্যি সত্যি বলছি পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য, সাকসেস যদি না পাও নিজেকে দোষ দিও, অন্য কাউকে নয়। ক্যালকুলেশন স্পিডটা কিন্তু তোমাকে নিজেকেই বাড়াতে হবে। কেউ ক্যালকুলেশন স্পিড তোমার হয়ে বাড়িয়ে দেবে না, কেউ তোমাকে কীভাবে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হয় সেটা বোঝাবে, কিন্তু তোমাকে নিজে হাতে প্র্যাকটিস করতে করতে ক্যালকুলেশন স্পিডটাকে বাড়াতে হবে। নেক্সট কোশ্চেন। আবার দেখো আমাদের লেটার সিরিজ দিয়েছে, তার মানে সিরিজ থেকে প্রথমে আলফাবেটিক্যাল সিরিজ পেলাম ওই বাম ডান, তারপরে নাম্বার সিরিজ পেলাম, তারপরে লেটার সিরিজ পাচ্ছি, তার মানে সিরিজ পেলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। এই চ্যাপ্টারগুলো দেখে নাও। এস, এস মানে হচ্ছে 19, 23, 1, 5, 4-এর গ্যাপ দেখো, 19 প্লাস 4 করলে কত হবে, 9 আর 4 13, 23, 23 প্লাস 4 1 প্লাস 4, তার মানে 5 প্লাস 4, তাহলে হবে 9, আর 9 মানে হচ্ছে ফার্স্ট লেটার আই দিয়ে, দেখো IAS ISI, অপশন বি অপশন সি কেটে গেল। সেকেন্ড লেটারটা কি হবে একটু দেখে নি। 11 ছিল, 15 ছিল, 19 ছিল, 23 ছিল, এখানেও আমার 4-এর গ্যাপ, 11 আর 4 15, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 4 27, 27 মানে হচ্ছে 1, 1 মানে এ, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, IAS। তাড়াতাড়ি করতে হবে তোমাকে। যা শেখালাম, কি শেখালাম, প্রত্যেকটা লেটারের ফার্স্ট লেটারগুলো +4 +4 +4 হলো, সেকেন্ড লেটারগুলো +4 +4 +4 হলো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আবারও দিয়েছে একটা কি শিডিউল পাজল, এটাকে বলা হয় শিডিউল পাজল। তার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটা দেখছো কি ইম্পর্টেন্স পাচ্ছে এনটিপিসিতে। সামনেই কিন্তু মার্চ মাসে এনটিপিসি পরীক্ষা, তাই সব থেকে জোর দিয়ে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে। চ্যাপ্টার থেকে টোটাল 4টি কোশ্চেন হাজির। যত ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় তত ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের কাছে চলে এসছে একটা শিফটের ভেতরে। ফ্লোর পাজল দিয়েছে, এইটা হচ্ছে শিডিউল পাজল বলে, তার কারণ কার কোন দিন পরীক্ষা, সোমবার থেকে স্টার্ট করে রবিবার পর্যন্ত কার কোন দিন পরীক্ষা এটা দিয়েছে। দিয়েছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, দিয়েছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো কি করে করতে হয়। OPQRSTU মানে 1 2 3 4 5 6 7, 7 জনের আমার 7টা দিন পরীক্ষা। তাহলে শুরু কোন দিকে হচ্ছে, ফ্রাইডে থেকে শুরু হচ্ছে, মানডে থেকে শুরু হচ্ছে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। 1 2 3 4 5 6 7। কি বলে দিয়েছে, এস এর পরীক্ষা বুধবারে হয়, তাহলে এস কে বুধবারে লেখো। আর পি এর পরে কোনো একদিন আর এর পরীক্ষা হয়, এবং কিউ এর আগের কোনো একদিন টি এর পরীক্ষা হয়। আমরা বলে দিয়েছে এই লাইনটাতে পি এর পরে কোনো একদিন আর এর পরীক্ষা হয়, তার মানে পি এর পরে কোনো একদিন আর থাকবে, এবং কিউ এর আগে কোনো একদিন টি এর পরীক্ষা থাকবে। তার মানে এই লাইনটা থেকে আমরা 100% শিওরিটি নেই যে পি এর ঠিক পরেই আর বসছে বা কিউ এর ঠিক আগেই টি বসছে। এই কথাটা মনের মধ্যে নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এইটার মানে যদি আমাকে বলে দিত, ঠিক কথাটা যদি বলে দিত, তাহলে আমি পি এর পরেই আর লিখতাম, কিউ এর ঠিক আগে টি হতো। এই কথাটার মানে হচ্ছে পরে, ইমিডিয়েট পরে হতেও পারে, আবার নাও পারে। তারপরটা কি আছে, ও এর ঠিক পরে ইউ এর পরীক্ষা। দেখো ও এর ঠিক পরে ইউ এর পরীক্ষা, তার মানে ও এর ঠিক পরে ইউ এর পরীক্ষা, এবং ও এর ঠিক আগে এস এর পরীক্ষা, ও এর ঠিক আগে এস এর পরীক্ষা। দেখো এস পেয়ে গেছি, SOU দিয়ে দিলাম। ইউ এর পরে কোনো একদিন টি এর পরীক্ষা আছে, ইউ এর পরে কোনো একদিন টি এর পরীক্ষা আছে, তার মানে ইউ এর পরে কোনো একদিন টি এর পরীক্ষা আছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে ইউ এর পরে টি এর পরীক্ষা, তারপরে কিউ, কেন কি টি এর পরে তো কিউ থাকতেই হবে, আর পি আর আর উপরে থাকবে। তার মানে এইখানে যদি বলে দিয়ে, দেখো এইখানে বলে দিয়েছে পি এর পরে কোনো একদিন আর এর পরীক্ষা, এক্ষেত্রে পি এর ইমিডিয়েট পরেই চলে এসছে,
কিন্তু সব সময় কিন্তু এটা না হতেও পারে। এক্ষেত্রে চলে এসছে, কিন্তু বাকিগুলো তো নাও হতে পারে। এইভাবে তোমাদের বুঝতে হবে। এবার বলে দিয়েছে এস এবং কিউ এর মাঝখানে কতজনের পরীক্ষা আছে। এস এবং কিউ এর মাঝখানে 3 জনের পরীক্ষা আছে। 3 কোথায়? অপশন অপশন ডি, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। বলে দিয়েছে, কি বলে দিয়েছে? বাম দিক ডান দিক, ব্যাড, FIGICENOT। বলে দিয়েছে প্রতিটি শব্দের ক্ষেত্রে প্রতিটি স্বরবর্ণকে অর্থাৎ ভাওয়েলকে ইংরাজি বর্ণমালার ঠিক পরের বর্ণটি দিয়ে প্রতিস্থাপন করা হয়, এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে অর্থাৎ কনসোনেন্টকে ইংরাজি বর্ণমালার ঠিক আগের বর্ণটি দিয়ে প্রতিস্থাপন করা হয়। তাহলে ফার্স্টে এইটুকু কাজ করো। যারা রিজনিং দেখো পড়ার জিনিস, পুরোটাই পড়ার জিনিস, যে যত তাড়াতাড়ি সিঙ্গেল বার পড়ে বুঝবে তাহলেই বুঝতে পারবে। কি বলে দিয়েছে? যেখানে যেখানে ওয়ার্ডের ভাওয়েলগুলো আছে, ভাওয়েলের ঠিক পরবর্তী ওয়ার্ডগুলোকে দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে। আর যে জায়গায় কনসোনেন্ট আছে, কনসোনেন্ট ঠিক আগের লেটারগুলোকে দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে দেখো, বি হচ্ছে কনসোনেন্ট, আগে কি আছে? এ আছে। এ হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, পরে কি আছে? বি আছে। ডি এর আগে সি, তার কারণ কনসোনেন্টের আগের লেটার ভাওয়েলের পরের লেটার দিয়ে রিপ্লেস করছি। এটা কনসোনেন্ট, ভাওয়েল দিয়ে আগের লেটার দিয়ে রিপ্লেস করো। ভাওয়েল পরের লেটার দিয়ে, আয়ের পরে জে, জি এর আগে কি? জি হচ্ছে আমার 7, 7-এর আগে 6, তার মানে এফ। আই হচ্ছে ভাওয়েল, আই এর পরে কি আমার জে। সি হচ্ছে কনসোনেন্ট, সি এর আগে কি আমার বি। ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পরের জিনিস এফ। তারপরে এন হচ্ছে আমার কনসোনেন্ট, তার মানে এম। ও হচ্ছে আমার ভাওয়েল, ভাওয়েলের পরের সংখ্যা পি। টি হচ্ছে কনসোনেন্ট, টি এর কনসোনেন্ট মানে আগের সংখ্যা এস। এইবার দেখো কোশ্চেন বলেছে এভাবে গঠিত শব্দগুচ্ছগুলোর মধ্যে কতগুলোতে কোনো স্বরবর্ণ থাকবে না, অর্থাৎ কোনো ভাওয়েল থাকবে না। মানে নতুন যে তৈরি হলো তাতে কোন কোন গুলোতে কতগুলো শব্দ আছে যাতে কোনো ভাওয়েল নেই। দেখো, প্রথমটাতে কোনো ভাওয়েল আছে, হ্যাঁ আছে, এ আছে। দ্বিতীয়টাতে ভাওয়েল আছে, হ্যাঁ আছে বাবা, ই আছে। তৃতীয়টাতে ভাওয়েল আছে, না নেই, তার মানে এটাকে আমি কাউন্ট করব। চতুর্থটাতে ভাওয়েল আছে, না নেই, তার মানে এটাতে আমি কাউন্ট করব। তার মানে এমন কতগুলো সংখ্যা পেলাম, এমন দুটো শব্দ পেলাম, তাই 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। যা বলবে তাই আমি অ্যান্সার করব প্রত্যেকটা জিনিস। নেক্সট দেখো, আবার আর একটা শিডিউল পাজল, মানে একটা শিফটে কতগুলো পাজেল আসছে তুমি দেখো। টোটাল এনটিপিসিতে তোমাদের কিন্তু 30টা ম্যাথ, 30টা রিজনিং থাকবে। তাই 30টা রিজনিং এর মধ্যে তোমাদের বলে দিলাম, এই বছর যদি প্রতিটা অ্যাভারেজ প্রতিটা শিফটে 5 থেকে 6টা সরি 5 থেকে 6টা বলা ভুলে যাবে, 4 থেকে 5টা দিয়েছে অ্যাভারেজ ধরে নেও। কারণ কি পরবর্তী যেটা এনটিপিসি আছে, সিট কম, রিজনিংয়ে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজলের সংখ্যা কিন্তু বাড়বে। তার কারণ জিনিস সোজা দেবে, একটা কোশ্চেন নিয়ে পড়তে হবে বারবার, এর জন্যই দেয় টাইম বেশি কনজিউমিং সিরিজ করা। এই কোশ্চেনটা করতে যতক্ষণ টাইম লাগবে বা এই কোশ্চেনটা করতে কম টাইম লাগবে। এই কোশ্চেনটা বাদ চলে গেছে, তাহলে এই কোশ্চেনটা করে নিই। কি বলে দিয়েছে? কিচ্ছু না, 662, 268, 547, 409, 909। এখানে পড়ো কি বলে দিয়েছে। বলে দিয়েছে what will be the resultant if the third digit of the highest number is subtracted from the first digit of the lowest number। বলে দিয়েছে সবচেয়ে বড় সংখ্যা তৃতীয় অঙ্কটি, মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? স্যার 909টা সবচেয়ে বড় সংখ্যা, তার 3 নম্বর অঙ্ক মানে 9। তৃতীয় অঙ্কটি যদি সবচেয়ে ছোট সংখ্যার প্রথম অঙ্ক থেকে, সবচেয়ে ছোট সংখ্যা মানে হচ্ছে 268, ছোট সংখ্যার প্রথম অঙ্ক মানে 2 থেকে বিয়োগ করা হয়, তবে বিয়োগফল কত? তার মানে 9 থেকে অর্থাৎ হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার এন্ড সাবট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। মানে সবচেয়ে ছোট সংখ্যার প্রথম অঙ্ক মানে হচ্ছে 2, 268 সবচেয়ে ছোট এদের মধ্যে, আর সবচেয়ে বড় সংখ্যার লাস্ট অঙ্ক মানে 9, এদের দুটো যদি বিয়োগ করা হয় তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে -7। তার কারণ আমাকে বলেছে কোথা থেকে বিয়োগ করতে? 2 থেকে 9 বিয়োগ করতে, তাই অ্যান্সার হবে -7। তাও সবকটা এখানে মাইনাস মাইনাস দিয়ে দিয়েছে বলে তোমাদের অপশন চুজ করতে কোনো প্রবলেম হয়নি। যদি এখানেই একটা অপশন দিয়ে দিত, ধরো এই অপশনটা কেটে দিয়ে এখানেই যদি সি অপশনটা 7 দিয়ে দিত, তখনই অবস্থা খারাপ হয়ে যেত, ঘাবড়ে যেতে কাকে থেকে কাকে বিয়োগ করব। কি বলেছে নাকি? বলেছে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম
ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। কি বলে দিয়েছে, সবচেয়ে বড় সংখ্যা তৃতীয় অঙ্কটি যদি সবচেয়ে ছোট সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করতে হবে। কোথা থেকে বিয়োগ করতে হবে, থেকেটা কাটতে গেছে, প্রথম অঙ্ক থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 থেকে -9 করতে হবে। অঙ্কের মধ্যে কিন্তু উত্তর থাকবে। তোমাকে অপশন যদি দুটোই দিত তাহলেও তোমাকে চুজ হতে হচ্ছে -7। এক্ষেত্রে তো অপশন সোজা দিয়ে দিয়েছে 7ই হচ্ছে, তাই মাইনাস বসিয়ে দিলাম এখানে। কিন্তু যদি একটা অপশন 7 থাকতো তাহলেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হতো ওখানে। চলো নেক্সট কোশ্চেন। আমি প্লিজ তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, তার কারণ এটা শিডিউল পাজল। একটু আগেই একটা পরীক্ষা জিনিস করালাম, কোন পরীক্ষা কোনবার পড়ছে জাস্ট এখানে বলে দিয়েছে, যা সোমবার থেকে শুরু করে রোববার পর্যন্ত হয়। এই রোববার এখানে একবার ইয়েটা দেখে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট তোলা হয়ে গেছে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তাহলে এটা দিলাম আমাদের হোম টাস্ক। হোম টাস্ক কি বলে লিখবে, হোম টাস্ক সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ফ্লোর পাজল ইকুয়াল টু এই অ্যান্সার। চলো কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে এইটা আমার একটা পেয়ার দিয়েছে, এইখানে একটা পেয়ার দিয়েছে, এই চারটের মধ্যে কোনটা অনুসরণ করে, বলে দিয়েছে কোনটা অনুসরণ করে, মানে কোন প্যাটার্নটা সিমিলার। কোশ্চেন দেখে অ্যান্সার। দেখো সিমিলার জিনিসটা মানে ফন্টটা একই রকম। আগে একটা কোশ্চেন করলাম কোনটা আলাদা, এখন কোশ্চেন করছি কোনটা অনুসরণ করে। যেটা অনুসরণ করে সেটাই লিখতে হবে আমাকে। তাহলে দেখো প্যাটার্নটা, এইখানে 16 ছিল, এইখানে 20 ছিল, 4 হলো, এইখানে 14 ছিল, এখানে 18 ছিল, 4 হলো। তাহলে দেখো 14 10 মাইনাস হয়ে যাচ্ছে, হবে না। 19 23 +4 হতেও পারে, এখানে 19 23 +4 হতেও পারে, 2 7 +5 হয়ে গেছে, হবে না। তাহলে বি আর সি এর মধ্যে একটা অপশন হবে। দেখো এখানে 9 আছে, 13 আছে, +4, এখানে 1 আছে, 5 আছে, +4, 16 আছে, 12 আছে, দেখো -4, এটা হবে না। যখন এটা হবে না তখন অপশন বি ইউজ তো হবেই, ব্যাস, এর বেশি আর এগোবো না। ক্যালকুলেশন করবার দরকার নেই, দুটো অপশনের মধ্যে একটা যদি কেটে যায়, দেখো এটা 16 ছিল, 12 -4, আমার দরকার +4, বা কাটো, ব্যাস পড়ে রয়েছে অপশন বি, মারে নেক্সট কোশ্চেন। মেলাতে যাবে না, এটা মেলাতে গেলে টাইম নষ্ট, কেন কি এনটিপিসি জায়গায় তোমার কিন্তু টাইমের অভাব। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, LP6 এর নিচের কোনটির সাথে সম্পর্কিত, মানে KF70 HB6 এর সাথে সম্পর্কিত, KH12 HD1 এর সাথে সম্পর্কিত, তাহলে LP6 কার সাথে সম্পর্কিত। দেখো শুধুমাত্র সংখ্যাটা যদি দেখো 17 থেকে 6 আসছে, অর্থাৎ 17 থেকে 6 আসছে, KF17 তার মানে 6 থেকে 11 যোগ করছে, 11 ডিফারেন্স আছে। তাহলে এইখানে 1 ছিল 12, এখানেও 11 ডিফারেন্স আছে। এইখানে 6 ছিল, 6 থেকে যদি 11 করি তার মানে 17 আসবে। দেখো অপশন একমাত্র 17, মেরো, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। 17 থেকে 6 11 ডিফারেন্স আছে, 12 আর 1 এর মধ্যে 11 ডিফারেন্স আছে, LP6 এর সাথে 11 ডিফারেন্স থাকতে হবে। তার মানে 11 কোথায় আছে, 6 + 11 করলে হবে হচ্ছে আমার 17। ঠিক আছে, নেক্সট। এইটা হচ্ছে একেবারে নতুন টাইপের কোশ্চেন, এই টাইপটা হচ্ছে নিউ টাইপ অ্যানালজি, এটাও দিয়েছে একটা। দেখো এই যে এই প্যাটার্নটার সাথে, মানে একটু আগে যে অ্যানালজি করলাম, এইখানে কিন্তু আমার দুটোই দিয়ে দিয়েছিল, এইখানে দুটোই দিয়েছিল, তাই সম্পর্ক তৈরি করতে সুবিধা হয়েছিল। এইখানে কিন্তু আমার দুটো দেয়নি, এইখানে কিন্তু আমার দুটো দেয়নি, এইখানে কিন্তু আমার দুটো দেয়নি। কি দিয়েছে, এইখানে একটা হ্যাশ দিয়েছে, হ্যাশের পরে ডাবল ডট, এইটা ডাবল ডট পার্সেন্টেজ। এবার আমাকে জানতে চেয়েছে হ্যাশের জায়গায় কোনটা বসবে, পার্সেন্টেজের জায়গায় কোনটা বসবে, তার অপশান দিয়ে দিয়েছে। দেখো হ্যাশের জায়গায় JQM কে বসিয়েছে, পার্সেন্টেজ জায়গায় CPK কে বসিয়েছে। অপশান টেস্ট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কোশ্চেন টাফ করেনি, কোশ্চেন লেন্দি করেছে, খাটতে বেশি হবে। জিনিস একই, প্যাটার্ন একইভাবে ভাববো, কিন্তু প্রতিটা অপশান আমাকে চেক করতে হবে। দেখো ওখানে এ দিয়েছে, তার মানে আমি যদি JQM কে বসাই, JQM, তাহলে প্রথম অপশনটা ধরলে এখানে CPK বসাতে হবে। তাহলে দেখবে দুটো প্যাটার্ন সিমিলার আছে কিনা সেটা দেখতে হবে। দেখো জে ছিল, জে মানে হচ্ছে 10 12, মানে 10 আর +2 হলো, এখানে 1 ছিল +2 হলো, দেখো মিলছে। 1 + 2 করলে 3, অপশন এ কিন্তু হতে পারে।
দেখো কিউ মানে হচ্ছে আমার 17, এখানে কিউ মানে 17, এখানে জে মানে 10, এখানে পি মানে 16। দেখো দুটোর ক্ষেত্রেই কিউ চলে এসছে, অপশন এ বাদ, অপশন এ বাদ। এখানে দেখো 16 ছিল 17, পরেরটাও যদি ধরি আমি, পরেরটা যদি ধরি দেখো জে গুলো মিলে গেছে, এখানেও সি গুলো মিলে গেছে, তার মানে 100% প্রথমটায় এপাশের পার্সেন্টেজে প্রথমটা সি হবে আর হ্যাশে প্রথমটা জে হবে, কেন কি অপশন সেইভাবে আমাকে দিয়েছে। সেকেন্ড লেটারটা 16 ছিল, 16 থেকে 17 +1 হলো। এইখানে দেখো সেকেন্ড হিসেবে যদি এটা ধরি 10 থেকে 11 +1 হলো, মিলেছে। 20 থেকে 20 দেখো সিমিলার টাইপ, দেখো মিলে নেই আর আর, তার মানে অপশন বিটাও হলো না। তাহলে দেখো এই জিনিসটা যে মিলে গেছে, আর আর মানে 18, 18 থেকে 17 -1, এইখানে যে মানে 10, 10 থেকে 15, এটাও মিলল না, তার মানে পড়ে থাকলো কি অপশন ডি। জাস্ট চেক করতে হবে, জাস্ট চেক করতে হবে যে প্যাটার্ন মিলছে কিনা। দেখো এখানে জে ছিল কিউ মানে +2, 16 ছিল 17 +1, 18 ছিল 20 +2, তার মানে +1 +2 +3 এর সম্পর্ক, সরি +2 +1 +2 সম্পর্ক, +2 +1 +1 এর সম্পর্ক, এখানে দেখো +2 +1 +2 এর সম্পর্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার চলে এসছে আমার ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনের কোশ্চেন। কিভাবে করব বলে দিচ্ছি। সুদীপ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 3 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে বাম দিক যাচ্ছে, ডান দিক যাচ্ছে, এইটা। তার মানে সুদীপ একাই গাড়ি চালাচ্ছে। যদি আমি একা গাড়ি চালাই তখন আমরা ডায়াগ্রাম আঁকি না, তখন আমরা একটাই ফর্মুলা ইউজ করি, NESW, জাস্ট NESW লিখব। সুদীপ কি করেছে, দক্ষিণ দিকে 3 কিলোমিটার গাড়ি চালিয়েছে, তাহলে সাউথে 3 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তারপর সে বাম দিকে 4 কিলোমিটার, তার মানে বাম দিক মানে এইখানে আমার 4 কিলোমিটার। তারপরে সে ডান দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার, ডান দিক মানে আবার এইখানে ডান দিয়ে 4 কিলোমিটার। এরপরে সে আবার বাম দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার, আবার বাম দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার, এবং শেষে পুনরায় বাম দিকে মোড় নিয়ে, অর্থাৎ এই পজিশন থেকে পুনরায় বাম দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার যায়, চালিয়ে পি বিন্দুতে থামে। তার মানে ফার্স্টে এটা আমাকে করে দিতে হবে, এইটা 7 7 7। আমরা নর্থ আর সাউথের মধ্যে কাটাকুটি করলাম, পড়ে থাকলো 7 কিলোমিটার ইস্ট অ্যান্সার। তার মানে উত্তর 7 কিলোমিটার ইস্ট মেরে আমরা চলে আসবো বাড়িতে, বললে বলে স্যার আমি ঠিক করেছি। কিন্তু না, আমি কোশ্চেনটা পড়িনি। কোশ্চেন কি বলে দিয়েছে, এখন পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে, এখন পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে তাকে কত দূরত্ব এবং কোন অভিমুখে দেখতে হবে। এই যে NESWটা না, NESWটা আমাদের ফর্মুলাটা কি দেয়, আমাদের প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। আমাদের প্রাথমিক অবস্থান কি, প্রাথমিক অবস্থান এ, পিতে যাবে, মানে এ থেকে পি এর দিকে আমার ডাইরেকশন দিয়েছে, এ থেকে পি এর দিকে আমার ডাইরেকশন দিয়েছে, সেটা হচ্ছে 7 কিলোমিটার ওয়েস্ট, মানে এ থেকে পি এর দিকে 7 কিলোমিটার ইস্টের দিকে যেতে হবে আমাকে বলে দিয়েছে। তার মানে এখন এই মুহূর্তে আমি পি বিন্দুতে আছি, পুনরায় এ বিন্দুতে ফিরতে, পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে তাকে নিশ্চয়ই উল্টো দিকে আসতে হবে, কিন্তু আসতে তো হবে 7 কিলোমিটার, কিন্তু যাবার সময় ইস্টে গেলে আসবার সময় তার বিপরীত ওয়েস্টের দিকে আসতে হবে। তাই অ্যান্সার হবে অপশান এ নয়, অপশান এ নয়, অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, 7 কিলোমিটার ওয়েস্ট, 7 কিলোমিটার ওয়েস্ট। লাস্ট লাইনে কিন্তু তোমার অভিমুখটা দেওয়া থাকবে। দেখো দূরত্ব সেমই হবে, তোমার এখান থেকে যদি স্কুল যাও, কোনো তোমার বাড়ি থেকে স্কুল যা যেভাবে তুমি যাবে আসবেও সেভাবে, দূরত্ব সেম অতিক্রম করবে, কিন্তু তোমার ডাইরেকশনটা মানে দিকটাই চেক হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তুমি স্কুলে যাওয়ার সময় যদি উত্তর দিকে যাও, স্কুল থেকে বাড়ি ফেরার সময় তোমাকে ঠিক দক্ষিণ দিকে আসতে হবে, মানে ঠিক উল্টো দিকে। উত্তরের উল্টো দক্ষিণ, দক্ষিণের উল্টো উত্তর, পূর্বের উত্তর পশ্চিম, পশ্চিমের উত্তর পূর্ব। ঠিক আছে, এইভাবে তোমার সাব ডিস্টেন্সগুলো হবে। নর্থ ওয়েস্টের উত্তর হচ্ছে নর্থের উল্টো সাউথ, ওয়েস্টের উল্টো ইস্ট, সাউথ ইস্ট ঠিক উল্টে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কি দিয়েছে বলে দিচ্ছি, মিল্কের সাথে TPSR এর সম্পর্ক, পটের সাথে WV এর সম্পর্ক, তাহলে নেশানের সাথে কি হবে সম্পর্ক। মিল্ক মানে হচ্ছে আমার 13, 20 7-এর ডিফারেন্স, এখানে 16 23 7-এর ডিফারেন্স, তার মানে 100%। 14 এখানে 14 ছিল, 7-এর ডিফারেন্স 21, ইউ স্টার্ট। এবার দেখো, এইবার ভাবো জিনিসটা যে আমি তাড়াতাড়ি কিভাবে করব। দেখো অপশানে দেখো UH এ P, UH এ
ইউএইচএ এই তিনটে পুরো ঠিক, তার মানে চেক করতে হবেই না। তার মানে আমি 100% শিওর এনএটি আমি চেক করব না, আইওএনটা চেক করব। তার মানে আইওএন দেখো কিভাবে করব, দেখো আই ছিল কিভাবে এসছে, আই মানে হচ্ছে 9 16 7-এর ডিফারেন্স, 12 এস 19 7-এর ডিফারেন্স, 11 7-এর ডিফারেন্স, তার মানে আমার প্রত্যেক কটা হচ্ছে 7-এর ডিফারেন্স। তার মানে নেশানের আই 9 আর 7-এ করলে কত হবে 16, 15 আর 7-এ করলে কত হবে 22, 14 আর 7-এ করলে কত হবে 21। তার মানে 16 মানে পি, 22 মানে ভি, 21 মানে হচ্ছে আমার ইউ। তাহলে পি ভি ইউ কোথায় আছে, অপশন এতে আছে, পি ভি ইউ ইউ। লাস্টের তিনটে করলাম স্যার, ফার্স্টের তিনটে কেন করলেন না, কেন কি অপশানে ইউএচএ প্রত্যেকটা দিতে আছে, ফালতু আমি খাটবো না, অপশানটা দেখে নিলাম একবার চট করে। কম্পিউটার তোমাদের কোশ্চেন আসবে, তোমাদের অফলাইনে কোশ্চেন আসবে, কোশ্চেন তোমাদের পুরো সামনে একসাথে কোশ্চেন দেখা যাচ্ছে, এরকম না যে কোশ্চেনটা আলাদা পরের পাতায় তোমার অপশান, এরকম জিনিস নয়, তাহলে আমি বলতাম পুরোটা করো। এখানে কোশ্চেনের পরেই অপশান, জাস্ট চোখ বলাতে কতক্ষণ লাগবে, একটা চোখ, ইউএচএ এক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, 62, 61.1, 60.2, 59.3, 58.4, 57.5, কি অ্যান্সার হবে? তাহলে বুঝতেই পারছো 62 থেকে 1 গেল 61, 61 থেকে 1 কম 60, 1 কম 58, 1 কম 57, 1 কম, তার মানে 100% 56 পয়েন্ট সামথিং হবে। দেখো প্রত্যেক কটা 56 পয়েন্ট সামথিং দিয়েছে। এবার দেখো 62টাকে আমরা 62.0 লিখতে পারি। যদি আমি পয়েন্টের পরেরগুলো সংখ্যা দেখি, দেখো 0.0 যদি থাকে, 0.0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 100% 0.6, অপশন এ ইজ দ্য আমার রাইট অ্যান্সার। দেখে দেখে উত্তর হবে, দেখে দেখে উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, যদি 54 সংখ্যাটি 59-এর সাথে সম্পর্কিত, 30 সংখ্যাটি 35-এর সাথে সম্পর্কিত, তার মানে পরেরটা 11টা কিভাবে সম্পর্কিত? এই কোশ্চেনটা হোম টাস্ক দেওয়াও বৃথা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এনটিপিসি লেভেলে এসছে। এতগুলো শিফটে তোমার পরীক্ষার কিছু কিছু দেখে তোমাদের মনে হবে স্যার এই এত ইজি লেভেল আসবে, এসছে, মিলিয়ে দেখে নিও আজকে শিফটে যে 54 59 +5, 30 +5, 11 +5, 11 সাথে +5 করলে হবে ভাই 16, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই কোশ্চেনগুলো যদি স্যার বলো যে আমি স্যার বুঝতে পারছি না বা কোশ্চেনে ভুল করে আসছি, তাহলে কার দোষ, তাহলে কে ডিসিশনটা নিতে ভুল করছে পরীক্ষার হলে বসে? নেক্সট কোশ্চেন আমরা যাব, ব্লাড রিলেশন নিজে বাড়িতে করবে। কি বলে দিয়েছে, প্লাস প্লাসের জায়গায় মাইনাস, মানে যেখানে প্লাস আছে সেখানে আমি মাইনাস বসাবো, যেখানে মাইনাস আছে সেখানে আমি গুণ বসাবো, যেখানে গুণ আছে সেখানে আমি ভাগ বসাবো, যেখানে ভাগ আছে সেখানে আমি যোগ বসাবো। তাহলে প্রশ্নবোধক চান্স কি থাকবে, দেখো এখানে 13 মাইনাস এই পুরোটা আছে, এইখানে যেখানে মাইনাস আছে ক্যালকুলেশন নিজে বাড়িতে করবে, ফার্স্ট করবে, মাইনাস মানে গুণ, এইখানে গুণ দিয়ে 780, সংখ্যার কোনো পরিবর্তন হবে না, গুণ মানে ভাগ, গুণ দিয়ে এরকম ভাগ দেব 12, ভাগ মানে হচ্ছে যোগ 16, প্লাস মানে হচ্ছে আমার মাইনাস 32। ক্যালকুলেশন নিজে বাড়িতে করবে। স্যার ক্যালকুলেশন আমার দ্বারা হয় না, তাহলে কি করে হবে বাবা? চলো নেক্সট কোশ্চেন, আবারও একই জিনিস, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ এবং ভাগ অর্থাৎ প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে কি অ্যান্সার হবে? ম্যাথমেটিক্যাল অপারেশন, তার মানে ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে তিনটে আসছে। কোথা থেকে তিনটে আসছে? ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে তিনটে আসছে, অ্যানালজি থেকে 3টে 4টে আসছে, সিরিং অ্যারেঞ্জমেন্ট থেকে 4টে 5টা আসছে, ডিসটেন্স ডাইরেকশন থেকে 1টা 2টো আসবে। এই তো কোশ্চেন প্রিলিতে। তাহলে আমরা কি প্লাস এবং মাইনাসের মধ্যে চেক করব গুণ এবং ভাগ, তার মানে ভাগ আছে গুণ করো, প্লাস আছে মাইনাস, গুণ আছে ভাগ করব, মাইনাস আছে প্লাস আছে। তাহলে 54-এর সাথে 111 গুণ, মাইনাস 272-কে 8 দিয়ে ভাগ, প্লাস 114। তাহলে ফার্স্টে ভাগের কাজ, তারপরে এর গুণেরটা করে নিই, 4 5 আর 4 9, 594, 504, 5 আর 4 9, 5, 594 মাইনাস 8 দিয়ে ভাগ, 3 8টে 24, 3 32, 4 8টে 32 প্লাস 114। 3 8টে 32, 4 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 8
দেখো 4 4 8, দেখো দেখো ইউনিট ডিজিট আলাদা, ক্যালকুলেশন করতেই যাবে না, 2 আছে, 3 আছে, 5 আছে, 4 আছে, ইউনিট ডিজিট মেলাও। 4 4 8, 8 থেকে যদি 4 বাদ দিই তাহলে 4 হয়, অপশন এ হচ্ছে রাইট আনসার। আর কিছু ভাবার দরকার নেই, আর কিছু ভাবার দরকার নেই, নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে আর কিছু ভাববে না। ইউনিট ডিজিট কিসের জন্য আবিষ্কার, ইউনিট ডিজিটটা কিসের জন্য দিয়েছে, প্রত্যেক কটা অপশন ইউনিট ডিজিট আলাদা। যদি ইউনিট ডিজিট 1 থাকতো তাহলে আমি বিয়োগটা করতাম, কেন কি এখানে ইউনিট ডিজিট আলাদা। কোশ্চেন এরকমভাবেই তোমাদের ফাঁদে ফেলবার চেষ্টা করবে, অপশান দেখে অ্যান্সার করবার ট্রাই হচ্ছে। এই যে লোকে বলে না স্যার আমার 20 মিনিটে 30টা জিআই করেছি, বা 21 মিনিটে বা 22 মিনিটে আমি 30টা জিআই করেছি, কি করে করতে পারছি, এই অপশান দেখে। এইটা করতে গেলে আরো 3 সেকেন্ড 4 সেকেন্ড বেশি লাগে তো এই ক্যালকুলেশনটা করতে গেলে। এখানে এইটা যদি আমি পরের কোশ্চেনের টাইম দিই তাহলে ব্যাস একটা কোশ্চেন নেমে যেতে পারে। দেখো করতে কতক্ষণ লাগবে, ফার্স্ট ডিজিটগুলো করো, যে মানে আমার 10 11 12 13, তার মানে এরপরে 14 আছে, 10 11 12 13, তার মানে 14 আমার 4টে সংখ্যা দিয়ে আছে। পরেরটা দেখবো 7 8 9 10 11 থাকবে, তার মানে যে এর পরে এনের পরে 11 মানে কে থাকবে, এন আলার বাদ, এটার বাদ, এই দুটোর মধ্যে লাস্টে দেখতে হবে। 13 14 15 16, তার মানে 17, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এইভাবে দেখেই উত্তর করতে হবে, দেখেই উত্তর করতে হবে এইভাবে। নেক্সট কোশ্চেন, তারপরে বলবে যে স্যার কোশ্চেন এত সোজা কেন। দেখো কি বলেছে, যদি সংখ্যাটির প্রতিটি জোড় সংখ্যার সাথে 2 যোগ, মানে এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, 2 ইজ অ্যাডেড টু দ্য ইচ ইভেন ডিজিট, মানে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে, সেই যে জোড় অঙ্কগুলো আছে সেই জোড় অঙ্কগুলোর সাথে 2 যোগ করতে বলেছে, এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করতে বলেছে। তাহলে ফার্স্ট যেটুকু করতে বলেছে এইটুকু দেখো, 6 4 3 5 1 2 7, জোড়ের সাথে 2 যোগ, মানে 6 জোড় 8, 4 জোড় 2, 4-এর সাথে 2 যোগ করলে 6, 3 বিজোড়, 3 থেকে 1 মাইনাস করো 2, 5 বিজোড় 1 মাইনাস করো 4, 1 জোড় না বিজোড়, 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, 1 থেকে 1 মাইনাস করলে 0, 2 জোড় সংখ্যা 4, 2 অ্যাড করলাম 7 বিজোড় সংখ্যা 6। তবে নতুন সংখ্যাটির, অর্থাৎ এটা হচ্ছে নতুন সংখ্যাটির বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক, বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত হবে, তার মানে 6 আর 0 যোগফল কত, 6 হচ্ছে আমার রাইট আনসার। কোশ্চেনে কি এমন ছিল, হাতি ঘোড়া কোশ্চেনে কি এমন ছিল, তোমরা কোশ্চেন পরীক্ষার হলে পড়বে না যে স্যার কোশ্চেন লেন্দি এসছে কঠিন এসছে, কি এমন ছিল। এবার বড়, এবার এই জন্য কি দরকার, রিজনিং এ পড়ার অভ্যাসটা দরকার। কোশ্চেন বড় এসছে, এত বড় কোশ্চেন, ব্যাস শুরু হয়ে গেল তোমাদের কাহিনী। কি ছিল কোশ্চেনে, এটা কোন লেভেলে, তোমরা যে বলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল, এটা কোন লেভেলে ফেলতে চাও, যারা 1 2 3 4 শিখেছে, ক্লাস 4 এর অঙ্ক, এগুলো প্রাইমারি স্কুলের অঙ্ক, বিয়োগ যোগ করতে বলেছে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যার অঙ্ক, এইটা করতে গিয়েও লোকে ভুল করবে। কি কারণে ভুল করবে, তার মেন কারণ হচ্ছে তাদের প্র্যাকটিসের অভাব, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জানি না, লাইন মেলাতে পারছে না। জোড়ের সাথে 2 যোগ, 6 ছিল 8, 4 ছিল 2, বিজোড়ের সাথে 1 বিয়োগ, 3 বিয়োগ -1, 5 -1, 1 -1, 1 তো বিজোড়, 2 + 2, তার কারণে কি জোড়ের সাথে 2 যোগ, 7 -1 6। এবার কি বলে দিয়েছে, বাম দিক থেকে, এটা বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক 6, ডান দিক থেকে তৃতীয় অঙ্ক 0, এদের মধ্যে যোগফল কত, 6 এর সাথে 0 যোগ করলে 6 হয়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন খতম, খেল খতম। দেখো দিয়েছে আমাদের ভেন ডায়াগ্রাম থেকে, প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। কি বলে দিয়েছে, এইটা আমাকে ভেন চিত্র দিয়ে দিয়েছে, এখানে ডেন্টিস্ট আছে, আর্কিটেক্ট আছে, ইলেকট্রিশিয়ানস আছে, নাম্বারগুলো দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে দ্য নাম্বার ইন দ্য ডিফারেন্ট সেক্সেস ইন্ডিকেট দ্য নাম্বার অফ দ্য পার্সন, হাউ মেনি ইলেকট্রিশিয়ানস, মানে এমন কতগুলো ইলেকট্রিশিয়ানস আছে যেখানে আর দেয়ার হু আর অলসো আর্কিটেক্ট বাট ডেন্টিস্ট বাট নট ডেন্টিস্ট, মানে এমন কতগুলো ব্যক্তি, এমন কতগুলো ইলেকট্রিশিয়ান আছেন যারা একই সাথে আর্কিটেক্ট কিন্তু ডেন্টিস্ট নয়, মানে ইলেকট্রিশিয়ান আছে যারা আর্কিটেক্ট, আর তার মানে ইলেকট্রিশিয়ান আর আর্কিটেক্ট তাদের মধ্যে কারা দুজন, 2 আর 9। এবার বলে দিয়েছি এই 2 আর 9 এর মধ্যে যারা ডেন্টিস্ট তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে 2টা বাদ চলে গেল, 15 লোকে 9, অপশন সি হচ্ছে রাইট আনসার। এটা ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে।
কি করলাম, ইলেকট্রিশিয়ান বলে দিয়েছে। এমন কতগুলো ইলেকট্রিশিয়ান আছে যারা আর্কিটেক্ট, মানে ইলেকট্রিশিয়ান এবং আর্কিটেক্ট বোথ কারা আছে স্যার, এই 2 আর 9, কিন্তু বলে দিচ্ছে ডেন্টিস্ট নয়, তার মানে ডেন্টিস্টটা 2টা বাদ দিয়ে দাও, তাহলে ডেন্টিস্ট নয়, তার মানে অ্যান্সার কত হলো 9 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এইটা হচ্ছে আমাদের ব্লাড রিলেশন। এই কি বলে দিয়েছে, এ প্লাস বি হলো, এ হলো বি এর মা, এ মাইনাস বি হচ্ছে এ হলো বি এর ভাই, এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, এ ভাগ বি হলো এ হলো বি এর বাবা। তাহলে যে সম্পর্ক ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটা থেকে বলে দিয়েছে এম কিউ এর কে হয়। তাহলে ফার্স্টে আমাকে কি দিয়েছে, এ প্লাস বি, এ হলো বি এর মা, তাহলে এম প্লাস এন, এম হলো এন এর মা। আচ্ছা মা হলে নেগেটিভ হয়, এম হলো এন এর মা। তারপরে দিয়েছে এন গুণ ও, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এন গুণ ও হলো এন হলো ও এর স্ত্রী, এন হলো ও এর স্ত্রী। ও মাইনাস পি, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, ও মাইনাস পি মানে হচ্ছে ও হলো পি এর ভাই, ও কার ভাই, ও হচ্ছে পি এর ভাই। পি ভাগ কিউ, এ ভাগ কিউ মানে হলো এ হলো বি এর বাবা, পি ভাগ কিউ হলো পি হলো কিউ এর বাবা, পি কার বাবা, পি হচ্ছে কিউ এর বাবা। এবার বলে দিয়েছি এমটা কিউ এর কে হয়, এম ভদ্রলোকটা কিউ এর কে হয়। ভালো করে দেখো, এমটা কিউ এর কে হয়, এমটা কিউ এর বাবার ভাইয়ের বা বাবার দাদার ওয়াইফের মা। বাবা, প্রথমে মাটা কাটো, মাটা কাটো, কেন কি মায়ের কোনো প্রবলেম নেই, বাবার আছে। বাবার ভাই, বাবার ভাই, বাবার ভাইয়ের স্ত্রী, বাবার ভাইয়ের স্ত্রীর তার মা হচ্ছে এম, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বাবার ভাইয়ের স্ত্রীর মা, পরপর বাবার ভাইয়ের স্ত্রীর মা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো রাজেন্দ্র এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 9 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে একটি বাম দিকে মোড় নেয় 7 কিলোমিটার গাড়ি চালায়। তার মানে রাজেন্দ্র একা ঘোরাফেরা করছে, যখনই একা ঘোরাফেরা করে একটা লোক, তার মানে আমাকে কি করতে হয় সেই লোকটাকে, সেই লোকটা NESW, NESW। তাহলে রাজেন্দ্র কোন দিকে গাড়ি চালাচ্ছে, উত্তর দিকে, উত্তর দিক মানে নর্থে 9 কিলোমিটার গাড়ি চালালো। তারপরে সে একটি বাম দিকে মোড় নেয়, বাম দিক মানে এদিকটা বাম দিক, স্যার এদিকে জায়গা নেই, তাহলে ওয়েস্টে বসাবো 7 কিলোমিটার। তারপরে আবার বাম দিয়ে 11 কিলোমিটার, যা বলেছে, তারপরে আবার বাম দিয়ে 10 কিলোমিটার, এবং শেষবারের মতন বাম দিকে মোড় নিয়ে 9 কিলোমিটার, শেষবারের মতন বাম দিকে মোড় নিয়ে 9 কিলোমিটার। গেল 9 আর 2 11, 10 11 7। তার মানে আমি নর্থ সাউথ পুরোপুরি মাইনাস করলাম, কেটে উড়ে গেল। ইস্ট আর ওয়েস্টের মধ্যে মাইনাস হবে, তাহলে 10 থেকে 7 মাইনাস করলে 3 হবে, এবং কার তলায় বসবে, যে গ্লাজের সে তলায় বসবে। 10 আর 7 মধ্যে বড় কে, 3, তাহলে 3 এখানে বসলো। তাহলে অ্যান্সার কি হবে, 3 কিলোমিটার ইস্ট ইস্ট, তাহলে 3 কিলোমিটার ইস্ট। এর জন্য আবার একটু আগে কি বলেছিলাম, NESW ডিস্টেন্সের ডাইরেকশন থেকে, যে NESW প্রথা আমাকে কি দেয়, প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিকটা দেয়। তাহলে এখানে কি চেয়েছে, বলে দিচ্ছে পুনরায় এ বিন্দুতে ফিরে পেতে গেলে, তার মানে ডিস্টেন্স আমাকে ঘোরাতে হবে। তার কারণ আমাকে ডিস্টেন্স কোথা থেকে দিচ্ছিল, এ বিন্দু থেকে পি বিন্দু, মানে এ থেকে পি এর দিকে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার ওয়েস্ট। আমাকে এখন পি থেকে এ তে যেতে হবে, বলে দিয়েছে পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত কিলোমিটার এবং কোন দিকে যেতে হবে, 3 কিলোমিটারটা যেতে হবে 100% শিওর, কিন্তু তাকে ইস্টের দিকে যেতে হবে না, অ্যান্সার যেতে হবে তাকে ওয়েস্টের দিকে, 3 কিলোমিটার ওয়েস্ট। ক্লিয়ার? চলো আজকের মতন এখানেই আমি শেষ করছি আমাদের রিজনিং এর সেট, প্র্যাকটিস সেট এনটিপিসির জন্য। সামনেই এনটিপিসি, খুব ভালোভাবে রেডি হও যাতে রিজনিংয়ে অন্তত 30-এ 30 পেতে পারো। কেন কি রিজনিং বা অঙ্কে যদি ফুল স্কোর না করতে পারো, তাহলে প্রিলিতে কোয়ালিফাই করবার আশা ছেড়ে দাও। এটা কিন্তু ভালো করে বলে দিচ্ছি, কম্পিটিশন এখন অনেক টাফ, সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা, তোমাদের সাথে সারা ভারতবর্ষের সাথে পরীক্ষা। তাই এখানেই আজকের মতন শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো, আর প্রিপারেশন নিতে থাকো। আর সব থেকে শেষে বলি, জয় হিন্দ।